আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। এরপর জানিয়ে দিব শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন হাসান আরিফ। এদিকে ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মীদের অর্জিত বিজয় যেন হাতছাড়া না হয়। এরপর জানিয়ে দিব শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে উচ্চ আদালতের ক্ষমতার ব্যবহার করা হয়েছে। আরো জানিয়ে দিব রোহিঙ্গাদের কোনো অবস্থাতে প্রবেশ করতে দেব না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব স্ত্রী কন্যা সহ সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার 23 ডিসেম্বর দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে বিচার ব্যবস্থার মুখোমুখি করতে ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে, আর এ উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে ভারত সরকারকে নোটভারবাল দিয়েছে বাংলাদেশ। এর আগে সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে। জুলাই আগস্টের গণহত্যার মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত 13 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করেছে প্রসিকিউশন। উল্লেখ্য, ভারতের সঙ্গে 2013 সাল থেকে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি রয়েছে। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন হাসান আরিফ। রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। সোমবার 23 ডিসেম্বর সকাল 10:30টার দিকে তাকে সমাহিত করা হয়। এ সময় তার ছেলে মুয়াজ আরিফ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মুয়াজ আরিফ বলেন, আমরা এক ভাই এক বোন, ছোট থেকে কোর্টের একটা আবহে বড় হয়েছি। বাবার কাছে আমাদের কোনো প্রয়োজন থাকলে কেবল শনিবার বলতে পারতাম। বাবাকে কাছে পেতে শুরু করেছি যখন আমি তার সঙ্গে চেম্বারে কাজ করা শুরু করি। তিনি সব সময় কোর্ট ও চেম্বারেই ব্যস্ত থাকতেন। আইনজীবী হিসেবে তিনি কেমন তা দেশের সবাই জানেন। বাবা সব সময় আমাদের খেয়াল রাখতেন। আমি বিশ্বাস করি রেখে যাওয়া কর্মে দেশ সব সময় উপকৃত হবে। এ সময় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে গত 20 ডিসেম্বর বিকেল 3টা 10 মিনিটে রাজধানী ঢাকা ল্যাব এইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মীদের অর্জিত বিজয় যেন হাতছাড়া না হয়। ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মীদের গণ আন্দোলনে অর্জিত অভূতপূর্ব বিজয় যেন হাতছাড়া না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সোমবার 23 ডিসেম্বর সকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এ রূপনগর থানাধীন ৬-৭-৯২ নং ওয়ার্ড শ্রমিক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এসব কথা বলেন। তিনি বলেন, গত 5 আগস্টে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে
যে রক্তাক্ত রাজপথ ও অসংখ্য জীবন শহীদ হয়েছেন, সেই জীবনদানের দুঃসাহসিক দৃষ্টান্ত স্থাপন করে এক অভূতপূর্ব বিজয় ছিনিয়ে এনেছে আমাদের দেশের ছাত্র জনতা এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শিমুল বিশ্বাস বলেন, জনগণের এই বিজয় সেদিনই সমর্থক হবে যেদিন বাংলাদেশের গণতান্ত্রিককামী মানুষের মুখে হাসি ফুটবে। শিমুল বিশ্বাস বলেন, স্বাধীনতার পর গত জুলাই আগস্টের ছাত্র জনতা এবং বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে হত্যাকাণ্ড ঘটেছে, যে জীবন উৎসর্গ হয়েছে, এটা ইতিহাসে গণহত্যা হিসেবে আখ্যায়িত হয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আদালত তার ক্ষমতা প্রয়োগ করে শেখ হাসিনাকে শক্তিশালী করেছেন, এজন্য দায়ী সুষ্ঠু নির্বাচন না হওয়া। সোমবার 23 ডিসেম্বর রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ বিচার বিভাগ প্রসঙ্গ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাষ্ট্র সংস্কারের কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ঐক্যমত্য শক্ত থাকলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল আসলেও যেসব বিষয়ে সংস্কার আসবে তাকেও পরিবর্তন করতে পারবে না। তিনি আরো বলেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন তৈরি করা, উচ্চ আদালতের আলাদা সচিবালয় প্রতিষ্ঠা, স্থায়ী প্রসিকিউশন গঠন করা, এছাড়া আইনের ভুলগুলো সংশোধন করা, যত ভালো আইনি তৈরি করা হোক না কেন, সংস্কার মানার মানসিকতা না থাকলে, ভালো প্রতিষ্ঠান গড়তে না পারলে কোনো কিছুই কাজে আসবে না। বছর খানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাওয়া সম্ভব। রোহিঙ্গাদের কোনো অবস্থাতে প্রবেশ করতে দেব না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থাতে প্রবেশ করতে দেব না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার 23 ডিসেম্বর সকালে বিজিবি সদর দপ্তরে সীমান্ত সম্মেলন কেন্দ্র বিজিবি দিবস 2024 উপলক্ষে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না। যারা অসুস্থ শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন। পররাষ্ট্র উপদেষ্টা 2 মাসের মধ্যে 60,000 রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন সেটা স্লিপ অফ টাং। 2 মাসে নয়, গত 1.5 থেকে 2 বছরের মধ্যে 60,000 প্রবেশ করেছে। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে রোববার 22 ডিসেম্বর সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সীমান্তে প্রচুর দুর্নীতি আছে, এটি সত্য, অস্বীকার করার কোনো উপায় নেই। রোহিঙ্গারা দুর্নীতির মাধ্যমে ঢুকছে, নৌকা দিয়ে ঢুকছে, তারা যে কোনো একটি সীমান্ত দিয়ে ঢুকছে, বিষয়টি এমনও না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে। এটিকে আটকানো খুব কঠিন হয়ে পড়েছে। তবে আমি মনে করি না রোহিঙ্গাদের আরেকটি ঢল আসবে, যদিও অনেকে আশঙ্কা করছেন, এই আশঙ্কা আমাদেরও আছে। তবে সেই ঢলকে আটকানোর ব্যবস্থা করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে। স্ত্রীকন্যা সহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী, তার স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার 23 ডিসেম্বর দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আক্তারুল ইসলাম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নির্ধারিত সময়ে সম্পদের হিসাব দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর, তার স্ত্রী সুবর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এর আগে দুদকের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর আয়কর নথি জব্দ করা হয়।